যশোরে তো একটা রাজনৈতিক সংস্কৃতি ছিল। সেটা হচ্ছে সৌহার্দ্য, সম্প্রীতি এবং সহাবস্থানের। যেই সংস্কৃতিটা একেবারে ভেঙে চুরমার করে ফেলা হয়েছে গত ১৮ বছরে। আমরা পরস্পরের রাজনৈতিক নেতৃত্বকে আমরা হানাহানিতে লিপ্ত হতে দেখেছি এবং সেটি যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তারাই তাদের পৃষ্ঠপোষকতায় আমরা দেখেছি। প্রতিনিয়ত খুন-খারাবি, চুরি, ডাকাতি, ছিনতাই এটা বেড়েছে। শাসক দলে তাদের নিজেদের অন্তর্কোন্দলেও তারা অনেকেই তারা মারা গেছেন, সেটা যেমন আমরা দেখেছি। যশোরের মানুষ তার স্বাভাবিক যে উন্নয়ন, সে উন্নয়ন থেকে তারা বঞ্চিত হয়েছে। একটা অরাজক একটা পরিস্থিতি ছিল এবং এখানে সুষ্ঠু পরিবেশ, বসবাস উপযোগী কোনো পরিবেশ আমরা এখানে প্রত্যক্ষ করিনি। এটা আপনারা সকলে জানেন। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, যে শহরে আমরা জন্মগ্রহণ করেছি, যে শহরে বড় হয়েছি, সে শহরে কোনোদিন পানির নিচে ডুবে যাবে এটা কখনো আমরা ভাবতেই পারিনি। সেই শহরও অল্প বৃষ্টিতে পানির নিচে তলিয়ে যেতে আমরা দেখেছি। ১৪-১৭ বছরের বাচ্চাদের দৌরাত্ম্যের কারণে প্রাপ্তবয়স্ক মানুষও মাথা নিচু করে এই শহরে হাঁটতে হয়েছে। প্রতিনিয়ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আমরা মানুষকে মারা যেতে দেখেছি। তো এটা তো একটা বড় সংকট ছিল। সেই সংকট থেকে উত্তরণের পথ মানুষ খুঁজতে চায় এবং গত সারা বাংলাদেশে যেটা হয়েছে, এই দীর্ঘ প্রায় ১.৫ যুগ যশোরের মানুষও তার ভোটাধিকার বঞ্চিত হয়েছে। সে কোনো স্থানীয় সরকার নির্বাচনের কথাই বলি বা জাতীয় সংসদ নির্বাচন বলি, তিনি তার প্রতিনিধি নির্বাচন করবার অধিকার থেকে, সুযোগ থেকে তিনি বঞ্চিত হয়েছেন। তো জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আমরা সকলে প্রত্যাশা করছি। তার জন্য সমগ্র জাতি অপেক্ষমান। আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পান, তাহলে যশোরবাসীর এই দুঃখ দুর্দশাগুলো ঘুচবে বলে আমরা প্রত্যাশা করি এবং যদি যশোরবাসীর সেই ম্যান্ডেটটি ধানের শীষ প্রতীকের পক্ষে থাকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে থাকে, তাহলে জাতীয়তাবাদী দলের একজন প্রার্থী হিসেবে যশোর সদর ৩ আসনের কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে সেই দায়িত্বটি যশোরবাসীর একজন হিসেবে সেই দায়িত্বটা পালন করবার জন্য সর্বতোভাবে আমি চেষ্টা করব। আমি মনে করি যশোরের মানুষের সাথে আমার পরিবার এবং আমার দলের যে নিবিড় সম্পর্ক, তাদের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনার যেভাবে আমরা অংশীদার, তাতে করে তাদের কি প্রয়োজন, তাদের কি সংকট এবং তাদের কি চাওয়া, সেটুকু নতুন করে আমার জানা বোঝার প্রয়োজন হবে না। সেটু এত বছরের তাদের সাথে সম্পর্কের সূত্র ধরে আমরা জানি। এখানে তরুণ প্রজন্ম দীর্ঘ ১.৫ যুগ যাবৎ তারা ভোটাধিকার বঞ্চিত হয়েছে। ১৪ সালের নির্বাচনের আগে যে তরুণদের বয়স ১৮ ছিল, আজ ২০২৫ পর্যন্ত প্রায় ২৯-৩০ বছর হয়ে গেল তাদের বয়স, তাদের ভোটাধিকার বঞ্চিত হয়েছে। আমরা মনে করি তরুণ প্রজন্ম তার প্রথম ভোট এবার দিবে এবং সেই প্রথম ভোটে ইনশাআল্লাহ তারা ধানের শীষের পক্ষেই ব্যক্ত করবে বলে আমরা বিশ্বাস করি। কারণ তাদের ভোটাধিকার ফিরিয়ে আনবার লড়াইটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলই মূলত করেছে। তরুণদের জন্য আমরা একটি আধুনিক বাংলাদেশ গড়তে চাই এবং তরুণরা যেটার জন্য লড়াই করেছিল মূলত, সেটি হচ্ছে তারা মেধার ভিত্তিতে তারা কর্মক্ষেত্র চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এটি অঙ্গীকার যে আমরা মেধার ভিত্তিতে আমরা কর্মসংস্থানের সৃষ্টি করব, যাতে করে কোনো তদবিরের প্রয়োজন না হয়, কোনো বিশেষ রাজনৈতিক দর্শনে বিশ্বাস করতে না হয়। একেবারে মেধার যোগ্যতাই হবে পূর্বশর্ত, যার মাধ্যমে তিনি সরকারি চাকরিতে প্রবেশাধিকার পাবে। আর যারা নিজে কিছু করতে চায় তার জন্য উপযুক্ত প্রশিক্ষণ ব্যবস্থা স্কুল কলেজ থেকেই আমরা শুরু করতে চাই এবং সে ব্যাপারে বিস্তৃত কর্মপরিকল্পনা ইতিমধ্যে আমরা ৩১ দফার মাধ্যমে আমরা উপস্থাপন করেছি, আমরা জানেন। এবং আগামী দিনগুলোতে আমরা যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছি, সেখানে বিস্তৃত কর্মপরিকল্পনা থাকবে। আমাদের নারী ভোটারদের জন্য আমাদের যে অঙ্গীকার আপনারা জানেন, প্রতিটি পরিবারের কে আমরা একটা করে পারিবারিক কার্ড দিতে চাই পর্যায়ক্রমে। আমাদের বিএনপি যদি বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, প্রথম ৫ বছরই আমরা ১.৫ কোটি পরিবারকে আমরা পারিবারিক কার্ডের আওতায় আনতে চাই। ১.৫ কোটি পরিবার মানে প্রতিটি পরিবারে যদি ৪ জন করে সদস্য হয়, প্রায় ৬ কোটি মানুষকে আমরা এই পারিবারিক কার্ডের আওতায় আনতে চাই। অর্থাৎ বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ জনগোষ্ঠী প্রথম ৫ বছরের মধ্যে এই পারিবারিক কার্ডের আওতায় আনবে। যেই কার্ডের মাধ্যমে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ক্রয় ক্ষেত্রে সরকারের তরফ থেকে একটি সাপোর্ট আমরা দিতে চাই। আমরা তরুণ যুবকদের জন্য যেটা বললাম যে আমরা কর্মসংস্থার ব্যবস্থা করছি, একইভাবে আমরা কৃষকদের জন্য, কৃষকদের রাষ্ট্র যে ভর্তুকিটা দেয়, সরকার যে ভর্তুকিটা দেয় সার, বীজ, কীটনাশক, এটা আমরা জানেন যে দীর্ঘদিন যাবত এই ভর্তুকি ৯/৬ হয়েছে। মধ্যস্বত্বভোগীরা বলেন, জনপ্রতিনিধিরা এটা ৯/৬ করেছে। আমরা একটা কৃষক কার্ড, ফার্মার্স কার্ড চালু করতে চাই, যাতে করে প্রত্যেকটি কৃষকের যে পরিমাণ জমি আছে সেই জমির বিপরীতে তিনি তার সার, বীজ বা কীটনাশকের জন্য যে ভর্তুকিটা তার প্রাপ্য, সে প্রাপ্যটা তিনি যথাযথভাবে পেতে পারেন, যাতে করে কোনো ৯/৬ না হয়।
তো এভাবে আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের জন্য কিছু করতে চাই। সর্বোপরি আমরা যশোরের মানুষের প্রতি আমাদের যে অঙ্গীকার, সেটি হচ্ছে দীর্ঘ ১৮ বছর আগে ম্যাডাম খালেদা জিয়া যশোরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। অথচ আজ ১৮ বছরে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল আলোর মুখ দেখেনি। আমরা যশোরবাসীর কাছে ওয়াদা করেছি, আমরা ৫০০ বেড যশোর মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করব। যশোরবাসী যদি সেই সুযোগটি আমাদেরকে দেন, এবং যশোরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি ঘটেছে, আমরা যশোরকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যমুক্ত করতে চাই। জলাবদ্ধতার যে কষ্টটি যশোরের মানুষ ভোগ করে, সেই কষ্ট থেকে তাদেরকে মুক্তি দিতে চাই। অবকাঠামো ভেঙে পড়েছে, বিশেষ করে গ্রামীণ অবকাঠামো। সেই অবকাঠামোর ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা নজর দিব, অর্থাৎ সেখানে মেরামত যেখানে প্রয়োজন, যেখানে সংস্কার করা প্রয়োজন, যেখানে নতুন করে করা প্রয়োজন, সেটুকু আমরা করবার উদ্যোগ নেব ইনশাল্লাহ। ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে আমরা আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করেছি, এবং আমরা আমাদের পাবলিক মিটিংগুলোতেও বলেছি যে কারা অস্ত্রধারী এটা সকলে জানে। বিশেষ করে গণমাধ্যমের বন্ধুরা গত ১৬ বছরে যেগুলো লিখেছে, আপনারা যদি সেই নিউজগুলোই বিবেচনায় নেন, তাহলে আপনারা জানবেন যে কারা মাদক ব্যবসায়ী, কারা কিশোর গ্যাং পরিচালনা করেছে, কারা অস্ত্রধারী। আপনারা শুধু এইটুকুই যদি বিবেচনা নেন, তাহলে আপনারা যশোরকে মাদকমুক্ত, অস্ত্রমুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত করতে পারবেন। কিন্তু দুর্ভাগ্য আমরা এটা দেখিনি। এটা হয়তোবা আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে ফ্যাসিস্ট ব্যবহার করেছে, তার ফলশ্রুতিতে আইন শৃঙ্খলা বাহিনী একটা মোরাল ব্রেকডাউন ঘটে গেছে। তাদের মধ্যে জড়তা আছে, তাদের অনেকের মধ্যে অপরাধ বোধ রয়েছে। সবকিছুর কারণেই তারা কাজ করতে পারেনি কাঙ্ক্ষিত মাত্রায়। আমরা বিশ্বাস করি একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তারা সেই জড়তাকে কাটিয়ে তারা সঠিকভাবে কাজ করতে পারবে, এবং নির্বাচনের আগে অবশ্যই এই অস্ত্র উদ্ধার করতে হবে। তাহলে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড এটা নিশ্চিত করা সম্ভব হবে না। আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশের ২৩৭টি আসনে আমরা মনোনয়ন ডিক্লেয়ার করেছি। খুলনা বিভাগেও তার মধ্যে রয়েছে, যদিও আমাদের বেশ কিছু আসন আমরা এখনো ডিক্লেয়ার করিনি। তো একটা বড় রাজনৈতিক দল প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকে, এবং এই দীর্ঘ ১৬ বছরে আন্দোলন সংগ্রাম করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা কম বেশি সকলেই। তো স্বাভাবিকভাবে প্রত্যাশা তো অনেকেরই ছিল। তার মধ্যে থেকে একেবারে সুচারুভাবে বিশ্লেষণ করে দল একটি প্রাথমিক তালিকা ঘোষণা করেছে, সম্ভাব্য তালিকা ঘোষণা করেছে। আমি তো মনে করি যে দলের নেতাকর্মীও মোরলেস এটাকে একসেপ্ট করেছে, এবং সমগ্র দেশবাসীও একসেপ্ট করেছে আমি মনে করছি। কারণ আপনি দেখবেন এই খুব মানে ২-১টি জায়গা ব্যতীত খুব বেশি প্রতিক্রিয়া আমরা কোথাও একটা লক্ষ্য করিনি। আমরা মনে করছি যদি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ, আ আমাদের খুলনা বিভাগের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীদের উপরে, অর্থাৎ ধানের শীষ প্রতীকের উপর তাদের আস্থা এবং তাদের সমর্থনটা ব্যক্ত করবে ইনশাআল্লাহ।